ও হ্যাঁ, মনে পড়ল। আকরাম স্যার সেদিন বলেছিল তুমি নাকি তার এক ড্রাইভারের ছেলে। তাহলে কি বাবার জায়গায় ড্রাইভারের চাকরি চাইতে এসেছো, তাই তো? ঠিকই, কিন্তু তোমার মতো গরিবকে তো ড্রাইভার হিসাবেও রাখবে না। তুমি এসে পড়েছ, মানে তোমাকে ডাকা হয়নি, নিজেই ভিখারির মতো চলে এসেছো। ভিখারির মতো? আমি নিজে আসিনি, আকরাম আমাকে এখানে ডেকেছে। আমি তো আগেই জানতাম লোকটা পাগল। ঠিক তখনই একটি চকচকে কালো দামি গাড়ি এসে থামল। সবাই গাড়িটার দিকে তাকালো। গাড়ি থেকে আকরাম নামলো, আর তার সঙ্গে ছিল আরেকজন লোক। সে ছিল লম্বা, সুগঠিত আর শক্তপোক্ত। সে আর কেউ নয়, বলরাজ। সে একটি খুবই নামী পোশাক কোম্পানির মালিক এবং দ্য মাফিয়া কিংয়ের এক শক্ত স্তম্ভ। তাকে দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। বলরাজ সম্পর্কে সে আগে থেকেই শুনেছিল। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সঙ্গে দেখা করা উচিত? সে তাকে ছবিতে দেখেছিল, কিন্তু ছবিতে দেখা আর সামনে থেকে দেখা এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার মনে প্রশ্ন জাগল, বলরাজ কেন তার সঙ্গে দেখা করতে চাইছে। এখানে কি হচ্ছে? সরি স্যার, কিন্তু এই লোকটা আমাকে আর কাস্টমারদের খুব বিরক্ত করছিল। আমি এই চোরটাকে ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না, তাই ও এখানে ঝামেলা করছে। তোমার সাহস কি করে হয় ওকে চোর বলার? তুমি কে ওকে ভিতরে ঢোকা থেকে আটকাবে? তোমার বাবা কি এই হোটেল খুলেছে? ও আমার অতিথি, আর আজকের পর যদি তোমাকে এই হোটেলের আশেপাশে দেখি, তোমার পা ভেঙে দেব। এখান থেকে চলে যাও। সরি স্যার। সরি টাইগার, এই বোকাটার জন্য। আসলে আজকাল ছোট মানুষই ছোট মানুষের শত্রু হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই। আকরাম ইশারা করল অভিনবকে তার সঙ্গে ভিতরে আসতে। অভিনব আকরামের পেছনে পেছনে হাঁটছিল। সে অনুভব করছিল ভারী পায়ের শব্দে বলরাজও তার পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের একটি বিলাসবহুল ঘরের বাইরে এসে পৌঁছালো। ভিতরে ঢোকার আগে হোটেলের ম্যানেজার এসে বলল, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। আপনাদের জন্য কিছু আনবো? একটা কাজ করো, এখানে যত ধরনের লিকার আছে তার একটা লিস্ট আমাকে দাও। শিওর স্যার, কিন্তু স্যার যদি আপনার আপত্তি না থাকে, আমি আমাদের হোটেলে থাকা সব লিকারের নাম জানি। আমাদের কাছে টেকিলা আছে 5 লাখ টাকা, ভডকা 8 লাখ টাকা, হুইস্কি 1 লাখ টাকা, আর জিন আছে 12 লাখ টাকা স্যার। আপনি কি নিতে চান? গ্রেট। ব্যাপারটা হলো আজ আমার কাছে খুব